নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সায়ন্তনী পাঠ করছি সৌমিত্র চৌধুরীর লেখা উচ্চিংড়ে। মেজাজ টং। বেসিনের পাশে খোলা তেলের বাটিতে একটা মোড়া উচ্চিংড়ে। শরীরটা খিনখিন করে উঠল। বাটিটা ঢেকে রাখতে কি যে হয়। রাগে গজগজ করতে করতে বন্ধ বাথরুমে টুথব্রাশে পেস্ট পাখালেন নন্দিতা দেবী। একটু পরে রান্নাঘরে ঢুকতেই মেজাজ সপ্তমী। বন্ধ জানালার টান দিকের কোণে বড় সাইজের একটা মরা উচ্চিংড়ে। রাতটা মাথায় ওঠে এবারে গনগনে আগুন। শান্ত সকাল, দু একটা পাখির ডাক বাতাসে, ছাদের কার্নিশে পায়রার পাখার ছটপটানি। কীর্তনের মোলায়েম সুর ভেসে আসছে দূরের গম্ভীরাতলার মন্দির থেকে। বেশ নিরিবিলি প্রেক্ষাপট। তার মধ্যেই বাড়ির রান্নাঘরে রেগে ফেটে পড়লেন নন্দিতা। গলার শিরা ফুলিয়ে চিল চিৎকার, আর কত ঘুমোবে? দেখছো না বাড়িতে কি অনাথ সৃষ্টি? বিপিন সরকারের পাতলা ঘুম ভোরের দিকেই জমাট বাঁধে। ভাঙতে অনেক বেলা। পূব দিকের বারান্দায় তখন ঝাঝালো রোদের হুটোপুটি। কিন্তু আজ মনোরম সকালে ঘুমটা চটকে গেল। বড় একটা হাই তুলে চড়ানো গলায় বললেন, এত চিৎকার করছো কেন? চিৎকারের কি দেখলে? আমি পারবো না বাপু, আমার একটা ঘৃণাপিত্তির ব্যাপার আছে তো, বলে দিলাম। কিন্তু বারান্দার লাগোয়া ঘরে ছোট্ট খাটটায় মশারির ভেতর আপাত মস্তক ঢেকে ঘুমোচ্ছিল রুমা। গরম পড়ে গেছে, তবুও চাদর মুড়ি দিয়ে শুয়ে। 3 দিন আগে বাড়ি এসেছে, সেই থেকে সারাদিনই ঘুম। ঘুমোচ্ছে ঘুমোক, বাড়িতে বন্দি হয়ে আর করবেটাই বাকি। রোদ না ওঠা সকালে বিপিনবাবুর ঘুম মাখা অস্পষ্ট কথা। কথাটা একদিক দিয়ে ঠিক। খানিক চুপ থেকে একটু ভাবলেন নন্দিতা। রুমার কলেজে ঝাঁপ পড়ে গেছে, হোস্টেল বন্ধ, পরীক্ষা পড়াশোনার কি হবে কে জানে। দুনিয়া ভর ভাইরাসের আতঙ্ক। আমাদের দেশের হাওয়াতেও দাপিয়ে বেড়াচ্ছে সাংঘাতিক জীবাণু। রোগ ছড়িয়ে পড়ছে হাওয়ায় বেঁকে। আটকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। 2-1 দিনের মধ্যে দেশের সব অফিস কাছারি, এমনকি রেল বিমান সব বন্ধ হয়ে যাবে। কেউ বলছে কারফিউ জারি হবে, অনেকে বলছে লকডাউন। তার মানে মানুষকে ঘরে বন্দি হয়ে থাকতে হবে। বাইরে বেরোলেই রোগের ছোঁয়াচ লাগবে। শুরু হবে সর্দি, কাশি, হাঁপানি, বুকে কষ্ট। সারাবার ওষুধ নেই কোনো। দম বন্ধ হয়ে মরে যেতে হবে। ভাবনাটা মাথায় চক্কর কাটতেই বুকের মাঝে ধুকপুক। পুরোনো কাঠের চেয়ারটা ধপ করে বসে পড়লেন নন্দিতা। তখনই ঘুম ভেঙে চাদর সরিয়ে ঝট করে উঠে বসল রুমা। এমনিতে মুখ না ধুয়ে কথা বলে না ও, কিন্তু বলল। বড় একটা হাই তুলে বিরক্তি মাখানো গলার চিৎকার, মা, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না? আমার একটা ঘেন্না পেত্তি নেই? তা হলোটা কি তোমার? উচ্চিংড়ে, আমার ঘেন্না লাগবে না মানে? চোখ বড় বড় রুমার। বাথরুমে তোমার তেলের বাটিতে, রান্নাঘরে, সব জায়গায় মরা উচ্চিংড়ে। বিছানায় উঠে বসে 2 হাঁটুর মাঝখানে থুতনি রাখল রুমা। জলজ্যান্ত একটা উচ্চিংড়ে 2 হাত 2 পা নিয়ে ওর চোখের সামনে ভাসছে তখন। মনোহর দাস, কানে বাজছে কথোপকথন। তুমি
কি নিয়ে রিসার্চ করো মনোহর? সিডাকাস মানে কি? উচ্চিংড়ে লাফিয়ে বেড়ায়, উঠতে পারে না পতঙ্গটা। কেন পারে না? পাখা ভারী, কিচিন থাকে তো। মানে উচ্চিংড়ে নিয়ে গবেষণা করো তুমি? হ্যাঁ, একটা ইনসেক্ট নিয়ে রিসার্চ করি। তাতে কি লাভ? গড় গড় করে ইংরেজিতে উত্তর দিয়েছিল মনোহরদা। সেই দিন থেকেই মনোহরদা হয়ে গেল উচ্চিংড়ে। ভাবনায় ছেদ পড়ল মায়ের কথায়। বাইরে বিপদ, আমাদের ঘরেও তো কিছু হলো না। নিরুত্তর রুমা। ওর দিকে পলক তাকিয়ে রান্নাঘরে ঢুকলেন নন্দিতা। মশারি থেকে বেরিয়ে মেঝে পা রাখতে রুমার চোখের সামনে একটা মরা উচ্চিংড়ে, বাপসের গা ঘেঁষে নিথর। পড়ার টেবিলে রাখা খাতার পাতা ছিঁড়ে একটা ঠুঙার মতো বানালো রুমা। হাঁটু মুড়ে বসে দুহাত দিয়ে উচ্চিংড়ের সুর আলতো টান মারল। তারপর বাসি মুখে ফাঁকা ঘরে বিড়বিড় করলো, আহারে বেচারা উচ্চিংড়ে। কপালে নেমে আসা চুলের গোছা ডান হাত দিয়ে মাথার পেছনে সরিয়ে পোকাটাকে দেখল রুমা। কালচে রং, মাথা থেকে বেরিয়ে এসেছে দুটো লম্বা শুয়ো, পিছনের পা দুটো লম্বা। এটা দিয়েই নাকি ফড়িংয়ের মতো লাফায়। পোকাটাকে ডান হাতে ধরা কাগজের প্যাকেটে পুড়ে উঠে দাঁড়ালো রুমা। তারপর ধীর পায়ে রান্না করে। জানলার কোনায় পড়ে থাকা উচ্চিংড়ের খটখটে শরীরটা প্যাকেটে পুড়িয়ে মায়ের দিকে ধারালো দৃষ্টি আনল। স্বরে ঝাঁজ বলল, হয়েছে। তোর কি একটু ঘেন্নাবৃত্তি নেই? রুমার মুখে কোনো কথা নেই। বাথরুমের তেলের বাটি থেকে উচ্চিংড়েটা 2 আঙুল দিয়ে তুলে প্যাকেটে ঢুকিয়ে নিল। একটুও ভয় টর নেই তোর? বাইরে বেরোলে বিপদ, বাড়িতে মরা উচ্চিংড়ে। কিছু হলো না তোর রে? মায়ের চিৎকারের মধ্যে নিঃশব্দে ঘরের বন্ধ দরজা খুলে ফেলল রুমা। রাস্তায় নতুন লাগানো হাইমাস্টের উজ্জ্বল আলো তখনও নিভেনি। ছকছকে আলোর নিচে রাস্তার খোলা ড্রেনের পাশে মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার ড্রাম। ওখানে ফেলে দিয়ে এলো উচ্চিংড়ের প্যাকেটটা। যা ভালো করে হাত ধুয়ে নে, টিভিতে বারবার বলছে সাবান দিয়ে হাত ধুতে হবে। এবারেও নিরুত্তর রুমা। মায়ের দিকে তাকিয়ে হাত নেড়ে বাথরুমে ঢুকল। মাথায় তখন ঘুরে ফিরে আসছে একটা শব্দ, উচ্চিংড়ে। চেহারাটা মনে পড়ল, কালো রং, রোগা লম্বা শরীর, চুপসানো গাল, ময়লা মুখে খচা খচা দাড়ি, মাথার ঘন চুল পেঁচ খেয়ে কপালে নেমে এসেছে। সামনের দিকে অনেকটা ঝুঁকে হাঁটে, ল্যাক প্যাকে মনোহর দাস। হাঁটা চালায় কোনো স্মার্টনেস নেই, দেখতেও হাড়গিলা। তবে চোখ দুটো উজ্জ্বল, আর হাসলে ভালোই। কালো মুখে ধবধবে সাদা দাঁতের ঝিলিক। কালীতলার মোড়ে ঘোষ কাকুদের 1 তলায় ভাড়া থাকত। ওর বাবা সদর হাসপাতালের কম্পাউন্ডার। মনোহরদার বোন 5-এ পড়তো আমাদের স্কুলে। আর একটু ভাবতে ভাবতেই মনে পড়ল, তখন 8 মনোহরদার ইউনিভার্সিটি। কলকাতার হোস্টেল থেকে ছুটি পেলেই বাড়ি চলে আসে। কয়েকটা বছর ফুস করে কেটে গেল। জুলজিতে এমএসসি পাশ করল মনোহরদা। ভালো রেজাল্টের সুবাদে রিসার্চে চান্স পেল। আর তারপরেই কালো লম্বা হিলহিলে মনোহরদা কেমন করে যেন উচ্চিংড়ে হয়ে গেল। গল্পটা কানে এসেছে পরে। মনোহরদাদের বাড়িওয়ালা ঘোষ কাকুর ইমারতির রমরমা কারবার। বাড়িতেই বিল্ডার্সের বড় দোকান। লোকটা ম্যাট্রিক ফেল,
কিন্তু ব্যবসা বুদ্ধি টনটনে। ইট বালি সিমেন্ট বিক্রি করে টাকার কুমির, গণ্যমান্য লোক। বড়লোক বলে পাড়াতে কেন, শহরেও কেউ কেটা। কথা বলতে খুব ভালোবাসেন ঘোষ কাকু। একদিন গল্প করতে মনোহর তাকে নিজের ঘরে ডাকলে। লম্বা খাতায় হিসেব লিখতে লিখতে চোখ নাচিয়ে জিজ্ঞাসা করলে, আচ্ছা, তুমি ঠিক কি নিয়ে রিসার্চ করো মনোহর? ঠান্ডা ঘরে প্লাস্টিকের চেয়ারে মুখ নিচু করে বসেছিল মনোহরতা। প্রশ্ন শুনে একগাল হেসে উত্তর দিল, সিডাকাস। কি বললে? এরকম তো আগে শুনিনি। মনোহরতা নিরুত্তর। ওর মুখের দিকে তাকিয়ে ঘোষ কাকুর প্রশ্ন, তা কথাটার মানে কি? উচ্চিংড়ে, মনোহরতা বলল। মানে উচ্চিংড়ে নিয়ে গবেষণা করো তুমি? হ্যাঁ, একটা ইনসেক্ট। তা করে লাভ? টান টান ইংরেজিতে মনোহরতার লম্বা উত্তর। ঘোষ কাকু এক্কেবারে থ। তারপর কি করে যেন মনোহরদা হয়ে গেল উচ্চিংড়ে। আমাদের ছোট শহর, মকদমপুর থেকে নেতাজি মোড়, বাদরোড থেকে কালীতলা হয়ে পুরাচুলি। মনোহরদার উচ্চিংড়ে নামটা শহরে নিমেষেই ভাইরাল হয়ে গেল। রাস্তাঘাট, খেলার মাঠ, চায়ের চেক, কেউ আর মনোহরদা বলে ডাকে না। পাই পাই করে সাইকেল চালাতো মনোহরদা। নেতাজি মোড়ের চায়ের ঠেক থেকে কেউ কেউ হাঁকত, উচ্চিংড়ে, আয় উচ্চিংড়ে। স্কুল থেকে ফেরার সময় একদিন নিজের কানে শুনেছি পোস্ট অফিস মোড় থেকে বক্সার রতনদার বাজ খায় চিৎকার, আয় উচ্চিংড়ে, এদিকে আয়। মনোহরদা উচ্চিংড়ের নামটা আমার বাবার কানেও পৌঁছে গিয়েছিল। টাউন স্কুলের রাগী মাস্টার, এনজিসি করাতে। শহরের সব ছেলের খবর বাবার হাতের মুঠোয়। একদিন বাড়িতে চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন, হরিদেব বাবুর ছেলেটাকে সবাই উচ্চিংড়ে ডাকে কেন? আমি তো তা জানি না। শোনো, তুমি কিন্তু মনোহরদা বলেই ডাকবে। কাউকে হাবা, গোঙা, ল্যাংড়া, উচ্চিংড়ে এসব বলা অন্যায়। বাবা বেশ ধমকের সুরে বলেছিলেন। মনোহরদা বলেই তো ডাকতাম, যদিও আমার সঙ্গে দেখা হতো খুব কম। বাবলি ওর কাছে বায়োলজি পড়তে যেত। মনোহরদাকে বোধহয় মনে মনে ভালোবাসত, কিন্তু সে নিয়ে আমি কোনো কথা বলতে পারতাম না। আমি আর্টস নিয়ে পড়ি। মনোহরদার বাড়িতে পড়া বুঝতে যাব তেমন কোনো সুযোগও ছিল না। তবে গিয়েছি দু একবার। ওর বোন ডেকে নিয়ে গিয়েছিল। আমরা দুজনেই সিঙাতলার রমাদির কাছে গান শিখতাম। বাবলি অনেক বলতো মনোহরদাকে নিয়ে। একদিন বলল, জানিস, উচ্চিংড়ে বলে ডাকলে মনোহরদা খুব কষ্ট পায়। পাওয়ারই কথা। দেখ, সেটা ওর গবেষণার বিষয়। তাই নিয়ে লোকে হাসি ঠাট্টা করলে দুঃখ হবে না? বাবলির স্বরে কান্না কান্না ভাব। আর একদিন কথা উঠল, মকদমপুর মোড়ে কনসার্ট সুইটসে সে ফ্রিজের রসগোল্লা খাচ্ছিলাম আমরা। বললাম, আচ্ছা বাবলি, এত এত বিষয় মনোহরদা উচ্চিংড়ে নিয়ে রিসার্চ করতে গেল কেন? জিজ্ঞাসা করেছিলাম। কি বললো জানিস? গোল্লা গোল্লা চোখ বাবলির। কি বললো? বলছি, আগে খেয়ে নি। মিষ্টিটা চেটে পুটে খেয়ে এক ঢোক জল গলায় ঢাললো বাবলি। তারপর ধীরে ধীরে উঠে বলল, মনোহরদা বলছে লোকে তো মলমূত্র নিয়েও গবেষণা করে। কাক উলিয়ে যায়। একটা বিষম খেয়ে মুখ কুচকে বললাম, ওসব ওরে কি লাভ রে? গাল ছড়িয়ে হাসলো বাবলি। তা বলে উচ্চিংড়ে নিয়ে রিসার্চ লাভ কি? আমি একটা শ্বাস ফেলে বললাম। মনোহরদাকে জিজ্ঞাসা করেছিলাম, জানিস? বলল, কাকে বোঝাবো? কেউ কি শুনতে চায়?
তুই শুনতে চাসনি? চেয়েছিলাম। মনোহরটা বলল, উচ্চিঙ্গে তো আলপটকা কিছু বিষয় নয়, প্রকৃতির অংশ, উপকারী প্রাণী। নেচারে ওরা না থাকলে তুমি আমি বাঁচতে পারবো না, ফরেস্ট বাঁচবে না, জীবজন্তু থাকবে না, চাষবাস নষ্ট হয়ে যাবে। তাই নাকি? আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছিল জানিস। অল্প অল্প মনে পড়ছে। উচ্চিংড়ে থাকে গাছের ফাঁক ফোকরে, ওদের দুই পাখায় ঘষা লেগে নাকি ঝিঝি আওয়াজ বের হয়। অনেক পাখি আওয়াজ পেয়ে ওদের দিকে ছুটে যায় আর ধরে ধরে খেয়ে ফেলে। উচ্চিংড়ে মরে গিয়েও উপকার করে, সেটা তুই জানিস? কেমন করে? মরে গেলে মাটিতে মিশে যায় ওদের শরীর। হাজার হাজার মরা উচ্চিংড়ে মাটিকে জৈব সার যোগায়। জৈব সার নাইট্রোজেনে ঠাসা, চাষের পক্ষে খুবই ভালো। তাই নাকি? হ্যাঁ রে, উচ্চিংড়ে চাষের বন্ধু, মাটি খুঁড়েও চাষিকে সাহায্য করে। আচ্ছা, উচ্চিংড়ে কি খায়? ছোট ছোট পোকা। জীবজন্তুর শরীরে, গাছের ফলে পাতায় তো অনেক রকম পোকা হয়, ওসব খেয়েও নাকি মানুষের উপকার করে। সেদিন আর কথা হয়নি। 11 ক্লাসে উঠে ইংরেজি পড়তে যেতাম রমানাথ স্যারের বাড়ি। বাবলিও পড়তো। একদিন স্যারের বাড়ি থেকে হেঁটে ফিরবার সময় বাবলি বলল, রবীন্দ্র ভবনের ফাংশনে তোর গান খুব ভালো হয়েছিল শুনলাম। কি বলল? তুই তো যাসনি? চোখ কুঁচকে জানতে চাইলাম। মনোহরদা বলেছে। বাবলির স্বর একটু যেন ম্লান। অনেকক্ষণ কথা নেই। অতুল মার্কেটের কাছে এসে একটু থামলো বাবলি। আকাশে মেঘ জমেছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ল। বাবলি ছাতা খুলতেই ভিতরে মাথা ঢোকালাম। আমার দিকে তাকিয়ে ও ধীরে ধীরে বলল, মনোহরদা বলেছে একদিন তোর বাড়ি যাবে। কথাটা খানি ঢুকতেই মনের মধ্যে বর্ষার ময়ূর নাচ। কবে আসবে কবে আসবে ভাবতে ভাবতেই একদিন মনোহরদা টোকা মারল বাড়ির দরজায়। বাবার সঙ্গে গল্প করলো, আমাকে একটা গান গাইতে বলল। গাইলাম, তোমারই নাম বলবো। কেন ওই গানটা গাইলাম ঠিক জানি না, তবে বাবাকে মাঝে মাঝে শোনাতে হয় ওই গানটা। চোখ বন্ধ করে গানটা শুনল মনোহরদা। তারপর একদম যেন হাওয়া। আর কোনো দিন দেখা হয়নি। শুনেছিলাম কলকাতায় সন্তোষপুরে একটা ফ্ল্যাট কিনে বাবা মা বোনকে নিয়ে চলে গেছে মনোহরদা। বাবলির কথা, মনোহরদা আর আসবে না এই শহরে, জানিস? আসবে না কেন রে? মনোহরদা কাঁদতে কাঁদতে বলছিল যে শহরের লোকজন বিজ্ঞানীকে প্রতিদিন অবজ্ঞা করে, সেখানে না আসাই ভালো। একটু থিমি বড় একটা শ্বাস ফেলল রুমা। আলতো করে মুখের ঘাম মুছে নিয়ে বলল, মনোহরদা বলেছে একদিন আমি ঠিক খুঁজে নেব গবেষণার আসল জায়গা, ফ্লোরিডা কিংবা ক্যালিফোর্নিয়া। তোমাদের এখানে অপমান সইতে আসবো না কোনদিন। কথাটা আমার বুকের গভীরে যেন ছুরি ঢুকিয়ে দিল। যন্ত্রণায় পুড়ে যাচ্ছিল মনটা। সত্যিই তো, মনোহরদাকে সবাই শুধু উপেক্ষা আর অপমানই করেছে। বাবলির 2 চোখের কোণায় জল চিকচিক করে উঠল। আমরা দুজনই অনেকক্ষণ কথা বলতে পারিনি সেদিন। পুরনো কথায় কতক্ষণ আচ্ছন্ন ছিলাম ঠিক জানি না। ভাবনার সুতো হঠাৎ ছিঁড়ে গেল। বাথরুমের বন্ধ দরজায় ধাক্কা, সঙ্গে চিৎকার, কি করছিস এতক্ষণ ধরে? শ্যাম্পু করছি মা, এই তো হয়ে এলো। জানি না বাবু কেন এত সময় লাগে। কথাটা বলে একটু থামলেন নন্দিতা দেবী। রুমা স্নান সেরে বেরিয়ে আসতেই গজ গজ করে উঠলেন, দিনকাল খারাপ, কাজের লোক আসবে না, পুরো বেতন গুনতে হবে। বাসন মাজা, ঘর মোছা সব একসাথে সামলাবে।
তার মধ্যে এতগুলো উচ্চিংড়ে মরে আছে। ফেলে দিয়েছি তো, তাতে কি? আমার ঘেন্না লাগছে যে। অত ঘেন্না করবে না তোমার। রুমার স্বরে ঝাঁঝ। উচ্চিংড়ে উপকারী পতঙ্গ, কাউকে কামড়ায় না। গলা উঁচু করে কথাটা বলতে কি চোখে জল এসে গেল। তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল রুমা।